আমার বাবা মারা যাবার পর আমার কম বয়সী সুন্দরী মা গ্রাম প্রধানের বাড়িতে কাজ করতে থাকে। একদিন মা শহর থেকে লাখ লাখ টাকার বাজার করে আনেন। কিন্তু আমরা খুব গরিব ছিলাম আর টাকাও ছিল না তেমন। কিন্তু মা এত টাকা পেল কোথায়? এতে মায়ের উপর আমার সন্দেহ হতে থাকে। একদিন গোপনে মায়ের পিছু নিয়ে প্রধানের বাড়িতে গিয়ে দেখি মা টাকার বিনিময়ে প্রধানের সাথে। আমার নাম নিপা। আমি গরিব ঘরের একটি মেয়ে। আমার পরিবারের সবাই ছোট একটি গ্রামে বাস করতাম। আর আমাদের জীবন খুবই সাধারণ ছিল। আমার বয়স এখন 17 বছর। 4 মাস আগেই আমার বাবা আমাদেরকে ছেড়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদের ছেড়ে চলে গিয়েছেন। বাবার মৃত্যুর পর আমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তাই আমার মা বাধ্য হয়ে গ্রামের প্রধানের বাড়িতে কাজ করতে শুরু করেন। কিন্তু সেখানে কাজ শুরু করার পরেই আমার মা কিছু অদ্ভুত অদ্ভুত কাণ্ড করতে শুরু করেন, যা দেখে আমার মনে হচ্ছিল যে আমার মা আমার থেকে কিছু তো একটা লুকাচ্ছে। একদিন রেগে আমি মায়ের কাছে গিয়ে অনেক কিছু আবদার করি। আমি জানতাম আমার কোনো ইচ্ছাই পূরণ করার ক্ষমতা আমার মায়ের নেই, কেননা আমরা খুব গরিব আর গরিবের স্বপ্ন এত সহজে পূরণ হয় না। কিন্তু পরের দিন সকালে যেটা হলো সেটা দেখে আমার চোখ ছানাবড়া হয়ে গেল। আমি দেখলাম আমার ঘরে সেই সমস্ত জিনিস রাখা আছে যেগুলো আমি মায়ের কাছে আবদার করে চেয়েছিলাম। কিন্তু আমার মা এই সমস্ত জিনিস কোথায় পেল? সে তো প্রধানের বাড়িতে কাজ করার পর থেকেই আমার মায়ের হাব ভাব বদলাতে শুরু করে। একদিন এই সব কিছু জানার জন্য তার পিছন নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সে আমাকে দেখতে পেয়ে যায়। এরপর আমার মা এমন একটি কথা বলল যেটা শুনে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। মনে হচ্ছিল আমি কোনো স্বপ্ন দেখছি। কেননা আমার মা আমাকে বলেছিল যে আমার বাবা একজন কবিরাজ ছিল, আর তার জীবিত অবস্থায় আমাদের জীবন খুব সুন্দরভাবেই চলছিল। কেননা দূর দূরান্ত থেকে চিকিৎসা করাতে লোকজন আমার বাবার কাছে আসত। সেই সময় আমাদের কাছে কোনো জিনিসের কোনো অভাব ছিল না। তারপর একদিন হঠাৎ আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন। তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে তার চিকিৎসা করাতে করাতে আমাদের জমানো সমস্ত টাকা পয়সা শেষ হয়ে যায়। এমনকি আমাদের আত্মীয় স্বজন ও যতটা সম্ভব আমাদেরকে সাহায্য করেছিল, কিন্তু তারপরেও বাবাকে বাঁচানো সম্ভব হল না। মা আমাকে বাইরে কোনো কাজ করতে দিল না। আর আমার ভাই এখন খুব ছোট। আমরা না খেয়ে মরতে বসেছিলাম দেখে মা খুব টেনশনে পড়ে যায়। বাড়ির এই কঠিন অবস্থা কিছুটা ঠিক করার জন্য আমার মা লোকের বাড়িতে কাজ করা শুরু করে দেয়। 3-4টে বাড়িতে কাজ করে মা খুব ক্লান্ত হয়ে রাতে বাড়ি ফিরত। আগে আমরা কখনো ভাবতেও পারিনি যে তাকে লোকের বাড়িতে কাজ করতে হবে। খিদের জ্বালা মানুষকে দিয়ে সে সমস্ত কাজ করায় যা আমরা স্বাভাবিক অবস্থায় কখনোই করতে চাই না। গ্রামের প্রধান আমাদের উপর খুব ভয় দেখাতেন। তিনি কখনো কখনো আমাদের বাড়িতে চাল ডাল পাঠিয়ে দিতেন, কিন্তু শুধু তার ভরসাতেই দুনিয়াতে বেঁচে থাকা মুশকিল ছিল। তিনি আমাদের কিছুটা অবধি সাহায্য করতে পারেন, তারপরে তো আমাদেরকেই সবকিছু করতে হবে। আমার বাবা এলাকার নামকরা কবিরাজ ছিলেন। বাবা যখন জীবিত ছিলেন আমার মা তখন তাকে ওষুধ বানাতে সাহায্য করতেন। বাবার সাথে ওষুধ বানাতে বানাতে মাও অনেক কিছু শিখে গিয়েছিল। কিন্তু বাবার মৃত্যুর পরে মা একদমই ভেঙে পড়েছিল। পরিবারের সমস্ত দায়িত্ব তার উপর এসে পড়ে। কিন্তু অদ্ভুত ব্যাপার এটাই যে আমার বাবার ওষুধ খাবার পরেও অসুস্থ থেকে গেলে কিছু লোক আমার বাবার উপরে বদনাম দিচ্ছিল যে সে ভুলভাল ওষুধ বানিয়ে লোকেদের চিকিৎসা করে। কিছু লোক আমাদের দোকান বন্ধ করতে চাইত, যেটা একেবারে গ্রামের বাজারের উপরে ছিল। অনেকেই দোকানটা কিনতে চাইত, কিন্তু বাবা সুস্থ থাকা অবস্থায় ওই দোকানটা কোনো মতেই বিক্রি করেননি। কিন্তু বাবা যখন অসুস্থ হয়ে পড়েন তখন বাধ্য হয়ে তাকে সেই দোকানটা বিক্রি করতে হয়। আর দোকান বিক্রি করে যে টাকা পাওয়া গিয়েছিল সেটাও বাবার চিকিৎসার জন্য খরচা হয়ে যায়। এত কিছু করার পরেও আমার বাবাকে বাঁচাতে আমরা ব্যর্থ হই। হয়তো স্রষ্টা এভাবেই তার মৃত্যু লিখেছিলেন। আমার মা যে সমস্ত লোকের বাড়িতে কাজ করতেন তারা তাকে খুব বেশি পারিশ্রমিক দিত না। আমি আমার মাকে বলতাম, তুমি কেন প্রধানের বাড়িতে কাজ করতে যাও না মা, সেখানে কাজ করলে তো তুমি আরও বেশি টাকা পাবে। আমার মা বলতো যে প্রধানের বাড়িতে তো আগে থেকেই অনেক চাকর বাকর আছে, আমার মনে হয় না আমি সেখানে কোনো কাজ পাব। আমি তাকে বললাম, তুমি সেখানে গিয়ে একবার কথা বলো, হতেও তো পারে তিনি তোমাকে কোনো কাজ দিতেও পারেন। প্রধানের 2 ছেলে আর তাদের 2 বুদের জন্য আলাদা আলাদা